শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অর্পিতা সরকারের লেখা অভ্যাসে তুমি। লেখিকা বাংলায় স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। তার প্রথম বই প্রকাশিত হয় 2017 সালের বইমেলায়। কখনো মেঘ, কখনো রোদ্দুর, নির্বাচিত গল্প 1, প্রাণীর আলাপ, নীরবে তোমায় দেখি ইত্যাদি তার লেখা কয়েকটি জনপ্রিয় বই। আজকের গল্প অর্পিতা সরকারের লেখা অভ্যাসে তুমি। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অপরূপা, দেবলীনা, সোমক, অরুণিমা, উজ্জ্বল, মহুয়া, ঝুমুর, সুপ্রীতি, আম্রপালি, তমজিৎ, মধুরিমা, অভিপ্সা, আত্রেয়, সুদীপ্ত ও মহুল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অর্পিতা সরকারের লেখা অভ্যাসে তুমি। আজকে ইউনিভার্সিটির প্রথম দিন। পরিচয় পর্ব চলছে, বেশ জমকালো অনুষ্ঠানের মতো। প্রত্যেকে তার ডেস্কের সামনে উঠে দাঁড়িয়ে নিজের নাম, কোথা থেকে এসেছে, আগে কোন কলেজে পড়তো, হবি কি, মোটামুটি এগুলোই বলছে ঘুরিয়ে ফিরিয়ে। সিনিয়ররা একটা করে চকলেট হাতে ধরিয়ে মিষ্টি করে হাসছে। জিয়া বেশ স্মার্টলি বলল, জিয়া দাশগুপ্ত, নাম তো শুনেছ নিশ্চয়ই। ইকোনমিক্স ডিপার্টমেন্টের সবাই সবার মুখের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। চোখ দেখে মনে হচ্ছে কেউই শোনেনি সেভাবে। এর মধ্যেই সন্দীপন ব্যঙ্গাত্মক স্বরে হেসে বলল, কেন না শোনা অপরাধ বুঝি? মানে তুই নোবেল টোবেল জিতেছিস নাকি? আসলে আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় ছিলাম রে, বাবার কাজের সূত্রে। ওই জন্যই নোবেল চুরি গেছে খবরটা রাখলেও নোবেল জয়ীর নামটা ঠিক জানা হয়নি। তা কোন স্ট্রিমে পেলি? ইউনিভার্সিটির প্রথম দিনেই জিয়া বেশ হাসির খোরাক হয়ে গেল। সবাই হাসছে। জিয়া নিজেকে সামলে নিয়ে বলল, না জানাটা অপরাধ নয়, তবে সময় মতো জেনে নিস। জিয়া বসে পড়ল নিজের চেয়ারে। ওর পাশে বসেই অনিন্দিতা বলল, এই জিয়া, বল না রে, তুই কেন বললি তোকে চেনা উচিত ছিল? তুই কি কোনো স্পোর্টস পার্সোনালিটি? আসলে আসলে কিছু মনে করিস না রে, আমি খেলার খবর সেভাবে রাখি না তো। দেখে মনে হচ্ছে তুই ভীষণ মেনটেন করিস। বাদ দে, জেনে করবি কি? আর কথা এগোতেই দিল না জিয়া। জিয়া জানে ওর বন্ধু হয় না। মেয়েরা হিংসে করে ও দেখতে সুন্দর বলে, আর ছেলেরা ওর সঙ্গে বন্ধুত্ব করতে চায় ওকে প্রেমিকা হিসেবে প্রেজেন্ট করবে বলে। দুটোর কোনোটাতেই মন সায় দেয় না, তাই বন্ধুত্ব হয়নি। ভেবেছিল ইউনিভার্সিটি বেশ বড় পরিসর, এখানে হয়তো ওকে অনেকেই চিনতে পারবে, নিজেরাই উপযাজক হয়ে বন্ধুত্ব করতে আসবে। সেই কারণেই নিজের নামটা বেশ ঘটা করে বলতে গিয়েছিল। তাতে যেভাবে সিনিয়র থেকে গোটা ক্লাস হেসে উঠল, এরপর আর বন্ধুত্ব হবে নাই ধরে নেওয়া যায়। কারণ এই ব্যঙ্গাত্মক হাসি দেখেই নিজেকে আবারও সেই খোলসটার মধ্যে ঢুকিয়ে নিল জিয়া, যেখানে বাবা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আর একজনের জন্য অবশ্য সর্বদা খোলাদার, সেটা হলো জিয়ার মনি। ক্লাসে তখনও সবার পরিচয় পর্ব, হাসি মজা চলছে, কিন্তু জিয়ার কানে এক নাগারে অনুরণন করে চলছে, কেন চিনব তোকে, কে তুই। এত আনন্দের আবহ থেকে জিয়া তখন পৌঁছে গেছে ওর শৈশবে, সেই সুস্মিতা ম্যামের নাচের ক্লাস। তখনও ডান দিক আর বাম দিকও ভালো চিনত না। মাত্র 3.5 বছর বয়সে মায়ের হাত ধরে মাথায় গোলাপি রিবন বেঁধে পৌঁছে গিয়েছিল ফুলগাছে ঘেরা সুস্মিতা চ্যাটার্জিদের বিশাল উঠোনওয়ালা বাড়িটাতে। ম্যাম তখন একদল মেয়েকে তালিম দিচ্ছিলেন। ঘুঙুরের আওয়াজে সরগরম হয়েছিল বাড়িটা। উঁচু বাউন্ডারি ওয়ালে ঘেরা নৃত্যাঙ্গন নামক বাড়িটাকে সেদিনই প্রথম চিনেছিল জিয়া। গোলাপি, সাদা,
বেগুনি কাগজ ফুলে ঘেরা পাঁচিলটা, কি সুন্দর পরিবেশ। সব থেকে বেশি পছন্দ হয়েছিল ওর সুস্মিতা ম্যামকে। ম্যাম এগিয়ে এসে জিয়ার থুতনিতে হাত দিয়ে বলেছিল, তুই আমায় কি বলে ডাকবি বলতো? জিয়া আধো গলায় বলেছিল। মনি। সেই থেকেই সুস্মিতা ম্যাম ওর কাছে শুধুই মণি। হাতে ধরে তালিম দিয়েছিল মণি ওকে। মণির খুব পছন্দের ছাত্রী ছিল জিয়া। যে কোনো অনুষ্ঠানে ওকে সঙ্গে করে নিয়ে যেত। তখন ওর ক্লাস 3। মণির সঙ্গেই একটা নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছিল জিয়া। হীরের পুতুল নাটকে ও সেজেছিল হনুমান। ওর মিষ্টি মুখে গোঁফের রেখা দেখে বেজায় হেসেছিল দর্শক। তখনই ওর আলাপ হয়েছিল বাংলা সিরিয়ালের পরিচালক দেবরূপ রায়ের সঙ্গে। স্টেজ থেকে নামতেই হনুমানের লেজ ধরে টান দিয়ে মজা করল। জিয়া হেসেছিল। তারপরেই একদিন মণি সকাল সকাল হাজির ওদের বাড়িতে। এসেই বলেছিল, আরে মঞ্চে সেদিন আমাদের ক্ষীরের পুতুল দেখে দেবরূপ রায় তো আমাকে ফোন করে বললেন ওর একটা সিরিয়ালে চাইল্ড আর্টিস্ট হিসেবে আমাদের জিয়াকে নিতে চান। ব্যাস শুনেই আমি চলে এলাম তোমাদের বাড়ি। বাবা তখন কোর্টে বেরোবে বলে রেডি হচ্ছে। জিয়ার বাবা জয়দীপ দাশগুপ্ত একজন নামী ক্রিমিনাল লয়ার। হাইকোর্টে প্র্যাকটিস করেন, অতি ব্যস্ত মানুষ। মা চাকরি করলেও তুলনামূলক কম ব্যস্ত। জিয়ার মা নীলাঞ্জনা সেটেলমেন্ট ডিপার্টমেন্টে চাকরিরতা। সরকারি চাকরির 10টা 5টার রুটিন। বাবার মতো কোর্ট থেকে ফিরেই চেম্বারে যেতে হয় না, তাই মাকেই তুলনামূলক বেশি পায় জিয়া। তবে বাবার কাছে ওর সব আবদার। জিয়ার মা মনির কথা শুনেই বলেছিল, না না সুস্মিতা দি, এইসব সিরিয়াল টিরিয়ালও করবে না, এখন পড়াশুনোর সময়, নাচ শিখছে শিখুক। মনির সেদিন একটু মন খারাপই হয়েছিল। পরিচালক দেবরূপ রায়কে না বলতে হবে ভেবেই হয়তো। তারপর এক রবিবারের সকালে জিয়াদের বাড়িতে বেল বেজেছিল। স্বয়ং দেবরূপ বাবু চলে এসেছিলেন ওদের বাড়িতে। বাবাকে এমন রিকোয়েস্ট করেছিলেন যে বাবা বলতে বাধ্য হয়েছিল। স্কুল কামাই করবে না, ছুটির দিনেও শুটিং করতে পারেন। দেবরূপ তো এক কথায় রাজি। বাবা মা নয়, মনির হাত ধরে ও প্রথম পা দিয়েছিল টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। বেশ ভয় ভয় করছিল জিয়ার। এ তো আর নাচের মঞ্চ নয়, বড় অপরিচিত একটা পরিবেশ। মনির হাতটা চেপে ধরেছিল জিয়া। মনি মাথায় হাত রেখে বলেছিল, কিরে ভয় করছে? আরে একদম ভয় নেই। শোন, নৃত্যনাট্য কিন্তু এর থেকে অনেক বেশি শক্ত, বুঝলি? কাট রিটেক কিচ্ছু নেই সেখানে। ভুল ভ্রান্তি যা হবে সব মানুষের সাদা চোখের সামনে হবে। আর এখানে ভুল করলে কেউ বকবে না? বারবার রিটেক নিতে হবে, অন্য আর্টিস্টরা একটু বিরক্ত হবে, কিন্তু 1-2বার ভুল হলেও ঠিক করবার উপায় থাকে। মনি ওকে চিনিয়েছিল রূপালী পর্দার পেছনের ওই জগৎটাকে। টিভিতে যেগুলো দেখা যায় তার পেছনে যে এত এত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে, সেটা সেদিন দেখেছিল জিয়া। 8 বছরের জিয়া দুদিনেই অনেকটা বড় হয়ে গিয়েছিল। মা বুঝিয়েছিল গুড টাচ আর ব্যাড টাচের মানে। সকলেরই আবছা ধারণা ছিল স্টুডিও পাড়া সম্পর্কে। সাধারণ মানুষের মনে একটু যে আশঙ্কা ছিল না এমন নয়। জিয়ার প্রথম সিরিয়াল ছিল অন্তরালে। মনি প্লটটা বোঝাচ্ছিল। শোন, আমি যেটা বলছি মন দিয়ে শোন। একটা ছোট্ট মেয়ে কিডন্যাপ হয়ে যাবে প্লে স্কুল থেকে। মাত্র 2 বছরের বাচ্চাকে কিডন্যাপ করে পালাচ্ছিল যে ছেলেটা, তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা একজন জাজের। মেয়েটা বড় হবে সেই জাজের বাড়িতে। এদিকে মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়া জিয়ার কিডন্যাপিংয়ের কেসটা বন্ধ হয়ে যাবে অচিরেই। সেই জাজ আর তাঁর স্ত্রী দুজনেই নিঃসন্তান ছিলেন, তাই অন্যায় জেনেও ফেরত দেননি জিয়া, মানে সিরিয়ালের টুপুরকে। বুঝেছিস? সুস্মিতা মেয়েটা গড গিফটেড, জানো তো।
ওর অভিনয় একেবারে ন্যাচারাল। ওইটুকু মেয়ের কান্না দেখে দর্শক কাঁদতে বাধ্য। অন্তরালের দুটো মাত্র এপিসোডের পরেই জিয়া ফেমাস হয়ে গিয়েছিল। স্কুলে ওর পাশে বসার জন্য হুড়োহুড়ি করত বন্ধুরা। এমনকি স্কুলের ম্যামরা ওকে বলতো, তুমি কি সুন্দর অভিনয় করো জিয়া। ইউ হ্যাভ অ্যান ইনক্রেডিবল স্ক্রিন প্রেজেন্স। দ্য ওয়ে ইউ এক্সপ্রেস ইমোশনস ফিল সো ন্যাচারাল। তা তুমি তো অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করো, তাদের সঙ্গে কাজ করে কেমন লাগছে? জিয়া মায়ের সঙ্গে মলে শপিংয়ে গেলেও লোকজন ওকে ঘিরে ধরে বলতো, টুপুর, তোমার আসল মাকে দেখতে ইচ্ছে করে না? ওই জাজ তো তোমার আসল বাবা নয়। জানো তোমার আসল বাবা কে? মা বাড়ি ফিরে বলতো, এই যে টুপুরের আসল বাবা। এবার থেকে মেয়েকে নিয়ে তুমি বেরোবে মার্কেটে। উফ, সেলিব্রিটি মেয়ে নিয়ে কি যে বিপদে পড়েছি। আমায় কোর্টে কতজন জিজ্ঞেস করে জানো, জিয়া আপনার মেয়ে না? দুর্দান্ত অভিনয় দক্ষতা। নাচ, অভিনয় আর পড়াশোনা সমানভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিল জিয়া। কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিল ও। জিয়ার সঙ্গে ওর ক্লাসমেটরা একটু দূরত্ব মেনটেন করে চলে। ঠিক যেন মনের কথা বলে না ওর কাছে, বরং ওকে নিয়ে আলোচনা হতো বেশি। ক্লাস 4-এর জিয়ার মাঝে মাঝে বেশ কষ্ট হতো। মনিকে বললে মনি বলেছিল, সে তো তুই একটু আলাদাই বল। তুই হলি আপাদ মস্তক একজন শিল্পী। তোকে মানুষ দূর থেকে দেখবে, ছুঁতে চাইলেও পারবে না। ছোট জিয়ার মাথায় এত কঠিন কঠিন কথা ঢোকেনি। জিয়া শুধু বুঝেছিল ও আলাদা, তাই সকলে ওকে বেশি গুরুত্ব দিলেও বন্ধুত্ব আর আগের মতো থাকবে না। জিয়াকে নিয়ে ওদের ক্লাস থেকে স্কুল, সকলের আগ্রহের শেষ ছিল না। সিনিয়র স্টুডেন্টরা পর্যন্ত টিফিন টাইমে ওকে ডেকে বলতো, এই তুই স্টুডিওতে কাকে কাকে দেখতে পাস? যখন অ্যাক্টিং করিস তখন তোর ভয় করে না? দেবরূপ আঙ্কেল বলেছিল, রূপলি পর্দা যতক্ষণ মানুষের বিস্ময় তৈরি করবে, ততক্ষণই মানুষ বসবে ওই বোকা বাক্সের সামনে। যখনই এর রহস্য ফাঁস হয়ে যাবে, তখনই মানুষ আগ্রহ হারাবে। তাই জিয়াও নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নিয়েছিল। ও যে আর সকলের থেকে আলাদা, সেটা বোধহয় জিয়া নিজেও উপভোগ করতে শুরু করেছিল ততদিনে। এদিকে অন্তরালের টিআরপি তখন চূড়ান্ত লেভেলের হাই। তার একমাত্র আকর্ষণ জিয়া। জিয়ার অভিনয় মানুষের মনে আলোড়ন তুলেছিল। ঠিক তখনই জিয়া অফার পেয়েছিল একটা বাংলা সিনেমার চাইল্ড আর্টিস্টের। মা বাবা একটু বিরক্তই হয়েছিল মনির ওপরে। বাবা বলেছিল, লেখাপড়ার সর্বনাশ হয়ে যাবে। নাচটা তাহলে আপাতত ছাড়িয়ে দিই। সুস্মিতা তো জিয়াকে অভিনেত্রী বানিয়েই ছাড়বে দেখছি। আমার মেয়ে, তার ভবিষ্যৎ কি হবে সেটা আমরা ঠিক করব। অন্তরালে সিরিয়াল তখন শেষের মুখে। ওদিকে জিয়াও সদ্য ক্লাস 5-এ উঠেছে। না, স্কুল লাইফে ওর আর বন্ধু হয়নি। জিয়ার নিজেরও বন্ধুর প্রয়োজন হয়নি। সেলিব্রিটি স্টেটাসকেই বেশ আপন করে নিয়েছিল জিয়া। সবাই ওর দিকে আঙুল দেখিয়ে বলতো, ওই দেখ জিয়া দাশগুপ্ত, সরি টুপুর। এই পরিচিতির জগৎটাকে ও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত। বিখ্যাত আইনজীবী জয়দীপ দাশগুপ্তর কন্যার পরিচয় নয়, ও বড় হচ্ছিল নিজের পরিচয়। মাত্র 9 বছর বয়সেই জিয়া ভীষণ রকমের পরিণত হয়ে গিয়েছিল। স্টুডিও পাড়া, লাইট, ক্যামেরা, অ্যাকশনই হয়তো ওকে এতটা বড় করে দিয়েছিল। বাড়িতে একটা অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হয়েছিল ওর অভিনয় করা নিয়ে। বাবা বেশ বিরক্ত হয়েই বলেছিল, তখন দেবরূপের কথায় না নাচলেই ভালো হতো। আমি কথা বলেছি ওদের প্রোডাকশন হাউসের সাথে। দেবরূপ জানালেন অন্তরালে শেষ হয়ে যাবে, আর মাত্র 2 দিন শুটের পরেই। বাপরে, 2 বছর ধরে চলে এই মেগা সিরিয়ালগুলো। লোকজনের কি আর কাজ নেই? জিয়ার সেদিন কান্না পেয়েছিল বাবার কথায়। সবাই যখন ওর অভিনয়ের এত প্রশংসা করছে, তখন নিজের বাড়িতেই ওকে অভিনয় ছাড়িয়ে দেবার কথা ভাবছে সবাই। অদ্ভুত রকমের শূন্যতা তৈরি হয়েছিল তখন জিয়ার জীবনে। কোনো বেস্ট ফ্রেন্ড নেই, বন্ধু নেই, এমনকি
মনির নাচের তালিম নেই। ওই ফুল গাছ ঘেরা বাড়িটা যে ওকে রবিবার বিকেল 4টে বাজলেও চুম্বকের মতো টানত, সেটা ও বুঝেছিল নাচটা ছেড়ে দেবার পরে। অন্তরালে শেষ হবার পর একাধিক সিরিয়াল আর সিনেমা থেকে অফার এসেছিল জিয়ার জন্য, কিন্তু ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে ভেবে মা বাবা আর অভিনয় করতেই দেয়নি ওকে। কিন্তু জিয়া নিজের ঘরের বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আপন মনে প্লে করত বিভিন্ন চরিত্র। কখনো মায়ের চরিত্রে অভিনয়ের সময় মেয়েকে বকাবকি করত, কখনো বাবার চরিত্র করার সময় হিটলারি মেজাজে হাঁটাচলা করত। নিজের মনেই ছাদে দাঁড়িয়ে নাচত। খোলা আকাশ ছিল ওর দর্শক। স্বতঃস্ফূর্ত জিয়ার যে বদল হচ্ছিল সেটা বোধ হয় প্রথম চোখে পড়ে ওর বাবার। একদিন কোলের কাছে বসিয়ে বাবা বলেছিল, জিয়া, তুই কি কষ্টে আছিস? আর আগের মতো বায়না করিস না, হাসিস না, খেলনা কিনবি, ফ্রক কিনবি বলেও আর আবদার করিস না। কি হয়েছে মামুনি? জিয়া বাবার বুকের মধ্যে মুখ ডুবিয়ে কেঁদে ফেলেছিল। কাঁদতে কাঁদতেই বলেছিল, আমি মনির বাড়ি যাব, নাচ শিখব, অভিনয় করব। বাবা সেদিন কি বুঝেছিল কে জানে। মাকে ডেকে বলেছিল, জিয়াকে সুস্মিতার বাড়ি নিয়ে যাও। নাচটা ছেড়ে দিলে মেয়েটাই আমার বদলে যাবে হয়তো। নাচ থাকলেই তো আবার অভিনয় যুক্ত হবে তখন। জিয়ার যেটা ভালো লাগে করুক। আমি পারবো না, তুমি নিয়ে যেও ওকে সুস্মিতার বাড়িতে। এক রবিবারে বাবার চেম্বারে প্রায় 10 জন বসে থাকা সত্ত্বেও বাবা ওকে গাড়িতে চাপিয়ে মনির বাড়িতে নিয়ে গিয়ে বলেছিল, মেয়েটা আপনাকে ছাড়া বাঁচবে না, আপনি আপনার মতো করে ওকে গাইড করুন। অবিবাহিত সুস্মিতা ম্যাম জিয়াকে পেয়ে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। বলেছিল, তুই জানিস তোকে ছেড়ে আমি কিভাবে ছিলাম? রোজ ক্লাসে এসে তোকে মিস করতাম। নাচের ভিডিও দেখতে গিয়েও আমার এই জিয়া সোনাটাকে মিস করতাম। জিয়াও জড়িয়ে ধরেছিল মনিকে। মনির গায়ের গন্ধটা খুব আপন লাগত ওর। শাসন আর প্রশ্রয় মিলে গিয়ে নরম আদর আদর লাগত মনির কোলটা। আবার নাচ শুরু হয়েছিল জিয়ার। মনি বলেছিল, জানিস জিয়া, সকলকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এরকমই কিছু একটা হতে হবে তা কিন্তু নয় রে। কেউ কেউ কিন্তু ভালো ডান্সারও হতে পারে, কেউ ভালো অভিনেত্রীও হতে পারে। একই ছকে প্রত্যেক মানুষের কেরিয়ার তৈরি নাও হতে পারে। আমিও অভিনেত্রী হতে চাই মনি। মনি মাথায় হাত বুলিয়ে বলেছিল, কিন্তু তাতে তোর মা খুব কষ্ট পাবে। তোর মায়ের ইচ্ছে তুই ডাক্তার হবি। আমি অভিনেত্রী হলে কি মা স্টার হয়ে যেতে পারে? হে বাবা, তোর বোকামে। না না, তা একদমই নয়। তবে হ্যাঁ, মায়ের ইচ্ছেটাকেও কিন্তু তোকেই মূল্য দিতে হবে। আচ্ছা শোন তো, নাচ আর পড়াশোনা আপাতত এই দুটো মন দিয়ে কর, বুঝলি? মনি, কেউ কেন আমার বন্ধু হতে চায় না? আমি আছি তো, তোর বন্ধু। তখন জিয়ার ক্লাস 8। আবারও ওর কাছে অফার এলো অভিনয়ের। বড় প্রোডাকশন হাউস, নামি দামি অভিনেতা অভিনেত্রী থাকবে মুভিতে। চাইল্ড আর্টিস্ট হিসেবে জিয়ার কাছে অফার এলো। মা চুপচাপ। জিয়ার বিষয়ে যা সিদ্ধান্ত ওর বাবার ওপরে আচমকাই ছেড়ে দিয়েছে মা। বাবা জিয়াকে নিজের পাশে বসিয়ে বলেছিল, তোর কি ইচ্ছে? বাবা, আমি অভিনয় করতে চাই। অন্তহীন সিনেমায় জিয়া আবারও দ্বিতীয়বার হাজির হলো টলিউড পাড়ায়। অনিন্দিতার পেল্লাই ধাক্কায় সম্বিত ফিরে পেল জিয়া। অনিন্দিতা বলল, এই জিয়া, কি ভাবছিস? ওই দেখ দেখ, সামনের সুপুত্রটি নিজের নাম বলতে কেঁদে ফেলার জোগাড়। জিয়া দেখল ডায়াসে দাঁড়িয়ে আছে একটা রোগা ফর্সা হালকা দাড়ির ছেলে। মাথার চুলগুলো পর্যন্ত অযত্নে অবহেলায় উস্কো খুস্কো। না,
আমি একটু অন্যমনস্ক ছিলাম রে। কি হয়েছে? আর কি হয়েছে, ওই যে যাকে দেখছিস ইন্ট্রো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাকে নিয়েই কীর্তি। সিনিয়ররা জিজ্ঞাসা করেছে প্রেম করিস, উনি উত্তর দিয়েছেন করি, কিন্তু অপর দিকের মানুষটা জানেই না যে তাকে আমি ভালোবাসি। বোঝো কাণ্ড, এমন লুজ বল কেউ সিনিয়রদের দেয়? এখন ওরা সেই বল পেয়ে লোফালুফি করছে। ভালোবাসে কি সেটা নিয়ে ঘন্টাখানেক লেকচার দিতে বলেছে। জিয়া দেখল ছেলেটা ভয়ে কাঁপছে। ছোট থেকে স্টেজ ফ্রি, মাইক ফ্রি, দর্শকের সামনেও ফ্রি। জিয়ার খুব বিরক্ত লাগছিল ছেলেটার নার্ভাসনেস দেখে। অদ্ভুত রকমের ইন্ট্রোভার্ট ছেলে তো। এরকম ক্যাবলা ছেলে মেয়েগুলোকে ও মোটেই সহ্য করতে পারে না। অনিন্দিতা হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল, ছেলেটার নাম কি জানিস? কাব্য সামন্ত। ও তো কবিতার মতো নরমই হবে বল। আহা গো। জিয়া উঠে দাঁড়িয়ে বলল, কাব্য, তুমি একটা কাজ করো, যাকে ভালোবাসো তার সাথে ব্রেকআপ করে নাও, আর তারপর আমাদের সিনিয়র দাদা দিদিদের মধ্যে কাকে পছন্দ বেছে নাও। ওদের তোমায় একটু বেশি পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে, তাই তুমি সিঙ্গেল আছো কিনা সেটা জানার জন্য ওদের এত আগ্রহ। গোটা রুমে একটা হাসির রোল পড়ে গেল। সিনিয়রগুলো বেশ অস্বস্তিতে পড়েছে, চোখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও সামলে নিয়ে বলল, ও, তুমি তো জিয়া দাশগুপ্ত, যার নাম সবাই জানে অথচ কেউ মনে করতে পারলো না, তাই না? বেশ বেশ, মোনালিসা কিংবা হেলেন অফ ট্রয় কিছু একটা ছিলে না হয় তুমি আগের জন্মে, কিন্তু এই জন্মে তার থেকে বেরোতে না পারলে মুশকিল তো বনু সোনা। জিয়ার ফর্সা গাল লালচে হয়ে যাচ্ছে। ও টের পাচ্ছে ওর মধ্যে রাগের জন্ম হচ্ছে। নিজের রাগ আর জেদকে জিয়া নিজেই ভয় পায়, কারণ কোনোভাবেই রাগী জিয়াকে ও কন্ট্রোল করতে পারে না। ঠিক তখনই কাব্য বলে ছেলেটা বলে উঠল, আমি চিনি জিয়া দাশগুপ্তকে, ও একজন অ্যাক্টর, ওর অভিনয় আমি দেখেছি। জিয়া চমকে উঠল। ক্লাস 9-এ ওর লাস্ট মুভি রিলিজ করেছিল, তারপরেই অভিনয় ছেড়েছিল ও। কলেজেও ওকে কেউ চিনতে পারেনি সেভাবে। বেশ হীনমন্যতায় ভুগেছিল জিয়া গোটা কলেজ পিরিয়ডটা। শুধুই মনে হতো ছোট জিয়াকে মল থেকে রাস্তায় লোকজন ঘিরে ধরত, বড় জিয়াকে কেউ চিনতেই পারছে না। নিজেকে চেনানোর চেষ্টাও করেছিল। লোকজন বলল, ও মনে পড়েছে, ওটা তুই ছিলিস। আর কেউ তেমন আগ্রহ দেখায়। অত্যন্ত সাধারণের ভিড়ে মিশিয়ে দিয়েছিল ওকে ওর কলেজ ফ্রেন্ডরা। সেটা আবার জিয়া সহ্য করতেই পারেনি, তাই কলেজেও জিয়ার বন্ধু হয়নি। ইউনিভার্সিটিতে এসে নিজেকে পরিচিত করাতে চেয়েছিল, কিন্তু সমস্বরে হাসির আওয়াজে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু কাব্যর কথায় যখন রুমে আবার ফিসফাস শুরু হলো, তখন নিজের অগোছালো চুলগুলোকে একবার আলতো আদর করে নিল ও। কাব্য, এই ইউনিভার্সিটির না সবাই সেলিব্রিটি, তাই বিশেষ কাউকে মনে রাখার দরকার নেই। যা গিয়ে বস। কাব্য ভয়ে ভয়েই একবার জিয়ার দিকে তাকালো, তারপর নিজের সিটে এসে বসে পড়ল। কোন কোন মুভিতে অভিনয় করেছিস রে তুই? জিয়া গোটা তিনেক মুভির নাম বলতেই অনিন্দিতা হেসে বলল, ও ও বাংলা সিনেমা? আমি হাতে গুনে গোটা তিনেক বাংলা সিনেমা দেখেছিলাম, তাও আবার সত্যজিৎ রায় পরিচালিত। বাকি হিন্দি আর ইংরেজি দেখি রে। সরি, ওই জন্য চিনতে পারিনি। অনিন্দিতার অনাগ্রহ আরও একটু কষ্ট দিল জিয়াকে। কাব্য বারবার ওকেই দেখছে আর চোখে। বিরক্ত লাগছিল জিয়ার। ওই বিশ্ব ক্যাবলা ইন্ট্রোভার্টটাকে বাঁচাতে গিয়ে আর এক ফ্যাসাদে পড়ে গেল নাকি? ওই কাব্য না ছড়া এখন জিয়ার দিকেই বোকা বোকা তাকিয়ে আছে। ইউনিভার্সিটির গেট দিয়ে বেরোনোর সময় দেখল জিয়া যথারীতি একাই। বাকিরা বেস্টি ঠিক করে ফেলেছে, হয় দল বেঁধে দুজনে কুজনে বেরোচ্ছে গেট দিয়ে। জিয়ার বাড়িতে গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও মা ওকে স্কুটির বেশি কিছু ব্যবহার করতে দেয় না। সেটাও জয়েন্টে চান্স পায়নি বলে, না জিওগ্রাফি নিয়ে পড়ছে বলে বুঝতে পারেনি জিয়া। মা শুধু বলেছে, এর বেশি পাওয়ার যোগ্যতা নিজেকেই অর্জন করতে হবে। অন্য সব ব্যাপারে বাবা মায়ের বিরোধিতা করলেও জিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলে মায়ের সঙ্গেই সুর মেলায়। অগত্যা নিজের ব্ল্যাক স্কুটিটা গ্যারেজ থেকে বের করতে উদ্যত হলো। ঠিক তখনই কাব্য ওর পাশে এসে বলল, আমায় দাও চাবিটা, আমি বের করে আনছি।
চেনো আমার স্কুটি? অবশ্যই চিনি। আমি তো প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম। মেয়েদের দেখি রেড বা পিঙ্ক স্কুটি কেনে, কিন্তু তোমার স্কুটিটা তো ব্ল্যাক। স্কুটির নাম্বারটা পর্যন্ত জানি। তুমি আমায় কবে থেকে চেনো কাব্য? অন্তরালের টুপুর থেকে। টিভির পর্দায় তোমায় প্রথম দেখে ভেবেছিলাম মেয়েটা আমার খুব চেনা। মা সিরিয়ালটা দেখতো, আর আমি রোজই ওই সময় টিউশন সেরে খিদে পেয়েছে বলে জ্বালাতে শুরু করতাম মাকে। তখনই একদিন টিভির পর্দায় তোমায় দেখেছিলাম। যদিও সেই জিয়া আর আজকের জিয়ার মধ্যে অনেক পার্থক্য, পুরো মুখটাই বদলে গেছে। তুমি তো বেশ কথা বলো কাব্য, তাহলে সেমিনার রুমে এত ঘামছিলে কেন? না, আসলে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। সকলের সামনে আমি আনইজি ফিল করি। তাছাড়া তোমায় আমি ছোট থেকে চিনি, সেই কারণেই গল্প করতে ইচ্ছে করলো। জিয়ার বেশ মজা লাগছিল। সেই ছোটবেলার ফিলিংটা আবার ফিরে পেল। ও স্কুলে ঢুকলেই কেউ না কেউ এগিয়ে এসে ওর ব্যাগটা নিয়ে ডেস্কে রাখত। কেউ বলতো, এই জিয়া, কাল তোর এপিসোডটা দেখে আমার পিসিমণি তোর সঙ্গে আলাপ করতে চেয়েছে। বেশ একটা ভিআইপি ট্রিটমেন্ট পেত তখন। অভিনয় ছেড়ে দেওয়ার পর থেকে সেটাকে বড় মিস করে জিয়া। আজ কাব্যর ব্যবহারে আবার পুরনো দিনগুলো ভেসে উঠল জিয়ার চোখের সামনে। কাব্য স্কুটিটা ওর সামনে রেখে বলল, জিয়া, তোমার ওই ইয়েলো ডান্সিং ফ্রকটা আর আছে, যেটা তুমি অন্তরালে সিরিয়ালের 9ম এপিসোডে পড়েছিলে? ওই যে টুপুরের পাড়ায় একটা নাচের কম্পিটিশনের জন্য রেডি হয়েছিলে, কিন্তু রাস্তার মোড় পেরিয়ে যাওয়ার আগেই একটা বাইক এসে তোমায় ধাক্কা দিয়েছিল। তোমার পা কেটে গিয়েছিল, তুমি নাচতে পারোনি। ওই সময় যে ড্রেসটা পরেছিলে, আমি ওই ফ্রকটার কথা বলছি। জিয়া বিস্মিত হয়ে তাকিয়ে আছে কাব্যর দিকে। কত বছর আগের কথা! কোন এপিসোডে ও ফ্রকটা পরেছিল সেটাও মনে রেখেছে কাব্য। কাব্যর বলার পর নিজের ওই সময়ের ভীষণ প্রিয় ফ্রকটার কথা মনে পড়ে গেল। ধুর, এতদিন পরে কি আর থাকে? কাব্য স্কুটিটা এগিয়ে দিয়ে বলল, এসো। জিয়া বলতে যাচ্ছিল, তুমি ফিরবে কিসে, কিন্তু কিছু বলার আগেই কাব্য হনহন করে মেন গেটের দিকে পা বাড়াল। জিয়া স্কুটি স্টার্ট করল। বাড়িতে ঢুকেই দেখল মণি বসে আছে ওদের বাড়ির ড্রয়িং রুমে। সন্ধ্যা পিসির সঙ্গে গল্প করছে চা খেতে খেতে। জিয়াকে দেখেই এক মুখ হেসে বলল, কি রে, ইউনিভার্সিটির ফার্স্ট ডে কেমন কাটলো বল? আগে তুমি বলো, তুমি এমন বুড়ো হয়ে গেছো কেন? বারে, একা আমি বুড়ো হয়ে গেছি আর তুই বড় হচ্ছিস সে? মণি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, বন্ধু হলো কেউ? জিয়া ঘাড় নেড়ে বলতে যাচ্ছিল, না কেউ হয়নি। তারপরেই কাব্যর মুখটা মনে পড়তে বলল, ওই একজন হয়েছে মাত্র। ওদের ড্রয়িং রুমে মায়ের বেশ বড় একটা ছবি টাঙানো আছে। তাতে বাবা রোজ একটা করে রজনীগন্ধার মালা পরিয়ে দেয়। সেদিকে তাকিয়ে মণি একটু অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ রে, মায়ের জন্য তোর মন খারাপ করে না রে? নিজেকে বড্ড দোষী মনে হয় মনি। তোকে তো বারবার বুঝিয়েছি জিয়া, ওটা একটা অ্যাক্সিডেন্ট। তুই অভিনয় করার জন্য তোর মা মারা যাননি। কার অ্যাক্সিডেন্টে এই পৃথিবীর কত মানুষ প্রত্যেকদিন মারা যায় জানিস তুই? তাদের সন্তানরা তো আর সবাই অভিনয় করে না। কিন্তু মা যে বলেছিল, জিয়া তুই যদি মন দিয়ে পড়াশোনা না করে, ডাক্তারি না পড়ে ওই অভিনয় নিয়ে থাকিস, তাহলে কিন্তু আমি স্টার হয়ে যাব। আমার সেকেন্ড মুভির শুটিং চলাকালীনই তো মায়ের অ্যাক্সিডেন্ট হলো, আর মা মারা গেল। আমিও নিটে চান্স পেলাম না, ডাক্তার হওয়া হলো না। তাই বলে তুই নাচ, অভিনয় সব ছেড়ে দিলি জিয়া? অভিনয় তোর একটা দুর্দান্ত ক্যারিয়ার ছিল, কত অফার এসেছিল বলতো ওই বয়সেই। না মনি, মা মারা যাবার পর ক্লাস 9-এ লাস্ট শুটিংয়ে গিয়ে পরিচালকের কাছে খুব বকা খেয়েছিলাম। সঞ্জীব স্যার বলেছিলেন, শুধু নাচতে জানলেই অভিনয় হয় না, এটা একটা প্যাশন। সেদিন বুঝেছিলাম, 2 দিন আগেই যে মানুষটা আমার অভিনয় দেখে হাততালি দিয়ে আমায় জড়িয়ে ধরে বলতো, বেটি তুমি হলে গড গিফটেড, সেই মানুষটাই বদলে গেল। চেষ্টা আমি করেছিলাম মনি, তুমি তো জানোই সব,
ওই মুভি থেকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো আমায়। আসলে তোর মা মারা যাবার পর থেকেই তুই কাজে মন দিতে পারছিলিস না জিয়া, তাই হয়তো এই সমস্যা হয়েছে। না, আর পারবো না হয়তো। কিন্তু মনি, তুমি কেন নাচের স্কুলটা বন্ধ করে দিলে বলো তো? এমনি আসলে আর ইচ্ছে করতো না রে। তার ভেতর মুম্বাই থেকেও ডাক পেলাম কোরিওগ্রাফার হিসেবে, জয়েন করে গেলাম ওখানকার প্রোডাকশন হাউসে। মনি, তুমি আমায় এত কেন ভালোবাসলে যেই আমি নাচ ছেড়ে দিলাম তার 6 মাসের মধ্যে তুমি তোমার স্কুলটাই বন্ধ করে দিলে? কত ভালোবাসা ছিল তোমার স্কুলটার প্রতি। জিয়ার কথা শুনে সুস্মিতা চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে ভুলে গিয়ে ফিরে গিয়েছিল সেই বাগান ঘেরা নিজের সাজানো স্কুলটাতে। কত লড়াইয়ের সাক্ষী ওই স্কুলটা। দীপনের সঙ্গে প্রায় 13 বছরের সম্পর্কের রীতি টানার সাক্ষীও ওই স্কুল। নৃত্যশিল্পীর সঙ্গে বিয়ে দিতে চায়নি দীপনের কনজারভেটিভ পরিবার। যে দীপন স্কুলের নবীনবরণ উৎসবে সুস্মিতার নাচ দেখে ছুটে এসেছিল আলাপ করতে, সেও তখন পরিবারের বিপরীতে একটা কথাও বলেনি। শুধু বলেছিল, সুস্মিতা, তুমি নাচকে বেশি প্রায়োরিটি দেবে না আমাকে? কাকে বেশি ভালোবাসো সেটাও তো আমার জানা দরকার। সুস্মিতার বুকের মধ্যে তখন প্রবঞ্চিত হওয়ার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ও এতদিন জানত দীপন ওর সবটুকু জানে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কম দিন তো কাটায়নি ও দীপনের সঙ্গে। তারপরেও এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে সুস্মিতার কল্পনার বাইরে ছিল। তবুও নিজেকে সামলে নিয়ে ও বলেছিল, দীপন, তোমার মুখের মধ্যে না চোখ দুটো আমার ভারী ভালো লাগে, কিন্তু নাকটা নয়। আচ্ছা, তুমি এক কাজ করো তো, তোমার এই নাকটা কেটে বাদ দিয়ে দাও। এসব কি ধরনের কথা? সুস্মিতা সম্পর্কের শেষ সুতোটুকু নির্মম হাতে কেটে দিতে দিতে বলেছিল, আসলে আমার কাছে তুমি আর নাচ দুটো একই রকম গুরুত্বপূর্ণ ছিল তো, তাই যে কোনো একটাকে বাদ দিয়ে বাঁচা কঠিন। সুতরাং আমার কাজটা সহজ করার জন্যই তোমার কাছে হেল্প চাইছি। তুমি বরং তোমার জীবন থেকে আমাকে বাদ দিয়ে দাও। আমার হাই প্রোফাইল জব, আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড জানার পরেও তুমি এটা চাইছো সুমি? নিজের ভালো তো পাগলেও বোঝে। নাচটা ছেড়ে দাও, আমরা বিয়ে করব। তোমার ওই নাচের স্কুলের সামান্য মাইনে আমি তোমায় দিয়ে দেব। ছাড়তে অসুবিধা নেই তোমার? অপমানে নীল হয়ে গিয়েছিল সুস্মিতা। শুধু শুধু টাকার জন্য নাচ শেখাই আমি? দীপন, আমিও আমার বাবা মায়ের একমাত্র সন্তান। অল্প বয়সে দুজনকে হারিয়েই দাদুর কাছে মানুষ। আমারও কিন্তু সম্পত্তি কিছু কম নেই। আর কথা বাড়ালে ওর সাধনাকে অপমান করা হবে ভেবেই দীপনকে সুযোগ না দিয়েই বলেছিল, এনিওয়েজ, তুমি এখন এসো দীপন। আমাদের সম্পর্কটার মেয়াদ উত্তীর্ণ হলো আজই। দীপনের বিয়ের খবর পেয়েছিল এই নাচের স্কুলে। সুস্মিতা তখন কত্থকের তালে পা মেলাতে শেখাচ্ছিল সদ্য ভর্তি হওয়া ছাত্রীকে। সুস্মিতার এক কাছের বান্ধবী দীপনের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য কি রঙের শাড়ি পরেছে আর কি মেকআপ করেছে সেটা দেখাতেই ঢুকেছিল ওর স্কুলে। ফেরার পথে ওই বান্ধবী শুনিয়ে গিয়েছিল দীপনের বউয়ের সৌন্দর্যের বর্ণনা। সেটাও এই স্কুলে দাঁড়িয়েই শুনেছিল সুস্মিতা। ওকে সমস্ত আঘাতগুলো সহ্য করার ক্ষমতা জুগিয়েছিল ওই ইট কাঠ পাথরের স্কুলটাই। মাঝে মাঝে তো সুস্মিতার মনে হতো চারিদিকে গাছে ঘেরা স্কুল বাড়িটারও বোধহয় প্রাণ আছে। সেও বোধহয় বুঝতে পারত ওর রক্তক্ষরণ। বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়ে নটরাজের পায়ে নিজেকে সম্পূর্ণ অর্পণ করেছিল। পিছনের দিকে ফিরে তাকায়নি কখনো। কোনো পিছুটান ছিল না সুস্মিতার। দিনরাত নাচের স্কুল আর নাচকে কেন্দ্র করেই ব্যস্ত রেখেছিল জীবনটাকে। হঠাৎই জিয়া এসেছিল ওর জীবনে। কি অদ্ভুত মায়াময় মেয়েটা। সুস্মিতাকে মণি বলে ডেকেছিল। মধ্যবয়সের সুস্মিতা জিয়ার মধ্যে নিজের ছোটবেলার প্রতিচ্ছবি দেখেছিল। জিয়াকে
সন্তান তুল্য আদরে ঘিরে রাখার চেষ্টা করেছিল। মণি ডাকটার মধ্যে মা ডাক শুনেছিল সুস্মিতা। জিয়ার অভিনয়, জিয়ার নাচ, সবকিছুতে নিজেকে একটু বেশি জড়িয়ে ফেলেছিল। কিন্তু জিয়ার মায়ের আচমকা মৃত্যুর পর যখন জিয়া সিদ্ধান্ত নিয়েছিল অভিনয়, নাচ এসব আর করবে না, এমনকি মনির স্কুলেও আর যাবে না, তখন সুস্মিতা বুঝেছিল জিয়াকে নিজের সন্তান ভাবলেও জিয়া কখনো মনিকে মা ভাবেনি। জিয়া আর আসেনি স্কুলে। অদ্ভুত এক শূন্যতা যেন গিলে খেতে আসছিল সুস্মিতাকে। তাই বাধ্য হয়েই কোরিওগ্রাফারের কাজটা নিয়ে মুম্বাই পালিয়েছিল সুস্মিতা। নিজেকে জিয়ার থেকে দূরে করাটাই বোধহয় আসল উদ্দেশ্য ছিল, কারণ এখানে থাকলেই সুস্মিতা জিয়াকে দেখার জন্য ছটফট করত। তাই কিছুটা বাধ্য হয়েই ছাড়তে হয়েছিল এই শহর, এই স্কুল। কিন্তু এসব কথা কখনো বলা যাবে না জিয়াকে। এমনিতেই ও মনে করে মায়ের অপছন্দের অভিনয় না ছাড়ার জন্যই মা ওকে ছেড়ে চলে গেছে। সেই কারণে সেই উচ্ছল মেয়েটা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। আবার যদি জানে মনি ওর কারণেই স্কুল বন্ধ করে মুম্বাইবাসী হয়েছে, তাহলে নিজেকে দোষারোপ করা শেষ হবে না ওর। কি গো, এত আকাশ পাতাল কি ভাবছো বলো তো? এবারে কয়েকদিন থাকবে তো এখানে? হ্যাঁ, আছি তো দিন সাতেক। ও মনি, তুমি কি আমার উপর এখনো রেগে আছো আমি নাচ অভিনয় ছেড়ে দিয়েছি বলে? ধুর পাগলি, নিজের যেটা ভালো লাগে সেটাই কর। আর যাকে ভালো লাগছে না অথচ ভালো লাগছে, তাকে নিয়ে কি করি বলো তো? বাবা, হ্যাঁ রে, প্রথম দিনেই কি প্রেমে পড়লি নাকি? আরে তুমি যদি এই ক্যাবলাটাকে দেখতে না, তাহলে প্রেম কথাটাই বলতে না। আমি বন্ধুত্ব করব কিনা সেটা নিয়ে কনফিউজড। বন্ধুত্ব বা প্রেম দুটো ক্ষেত্রেই একটা জিনিস দেখবি, সে তোকে কতটা গুরুত্বপূর্ণ ভাবছে। আসলে সম্পর্কগুলো এমন এমন বাঁকে এসে থামে, তখন অপর দিকের মানুষটাকে তার প্রায়োরিটি বেছে নিতে হয়। সেই সময় যেন তুই গুরুত্বহীন হয়ে না যাস তার কাছে। দেখা গেল তুই বাদ দিয়ে বাকি সব কিছুই তার কাছে প্রায়োরিটি পেল, এমন কারোর সঙ্গে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়িস না জিয়া। জানি না মনি, আজকাল নিজেকে বড্ড গুরুত্বহীন মনে হয়। ইউনিভার্সিটিতে কেউ চেনেই না আমায়, একজন মাত্র চিনতে পারল, সে আমার অভিনীত সিরিয়াল আর সিনেমার নাম বলতে পারল। বাকিরা তো হেসে হেসে খোরাক বানালো। একটু ভেবে বলতো, না চিনে কি তারা অন্যায় করেছে? সেই জিয়া আর এখনের এই জিয়ার কত পার্থক্য বলতো মুখের। ওদের দোষ কি? জিয়ার কথা শেষ হওয়ার আগেই কাব্যর মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। জিয়ার ভ্রু কুঁচকে উঠল। একটু পাত্তা দিলেই মুশকিল, রীতিমতো 1 ঘন্টার পরিচয়ে মেসেজ করতে শুরু করে দিল। নম্বরটা দেওয়াই বোধহয় ভুল হলো জিয়ার। 55টা ছবি পাঠিয়েছে কাব্য, কি অদ্ভুত! আমি কি বলেছি যে আমার কাব্যকে দেখতে ইচ্ছে করছে? তাহলে নিজের ছবি পাঠানোর কারণটা কি? যুক্ত করতো। ছবিগুলো ডাউনলোড হতেই চমকে উঠল জিয়া। এ তো সব আমার ছবি, স্কুলবেলার ছবি। ছাদে বসে মন খারাপে যখন জিয়া কাঁদছিল তার ছবি। জিয়া ওদের ছাদে টবের চন্দ্রমল্লিকাগুলোকে আলতো আদর করছিল সেই মুহূর্তের ছবি। স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরোচ্ছিল তার ছবি। এমনকি পাড়ার সরস্বতী পুজোয় জিয়া একবার হলদে শাড়ি পরে নেচেছিল, তারও ছবি আছে। না, জিয়া তখন 9ম শ্রেণী নয়, 8ম শ্রেণীর শেষ দিক। এসব ছবি কাব্য কোথায় পেল? কাব্যর পাঠানো ছবিগুলো দেখে নিজেই চমকে উঠেছিল জিয়া। কে তুলল ওর এমন সব মুহূর্তের ছবি? যে আনমোনা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার কথা কখনো ভাবেইনি জিয়া, সেগুলো অন্যের কাছে গেল কি করে? একটার পর একটা ছবিতে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করছিল জিয়া। ওর অজান্তেই ঠোঁটের কোণে লজ্জা জড়ানো একটা হাসি ফুটে উঠল। কাব্যকে লিখল,
এসব ছবি কে তুললো? তুমি কি করে পেলে? কাব্য অনেকক্ষণ ধরে টাইপ করেই যাচ্ছিল, কিন্তু কোনো মেসেজই এসে পৌঁছচ্ছিল না জিয়ার হোয়াটসঅ্যাপে। তার মানে লিখছে আর কাটছে নিশ্চয়ই। অন্তত মিনিট 10 পরে একটা মেসেজ এলো। ছবিগুলো বহুদিন যত্নে আগলে রেখেছিলাম, আজ তোমার জিনিস, তোমায় দিয়ে নিশ্চিন্ত হলাম। কিন্তু আমার এসব ছবির সংগ্রাহকের নামটা জানতে পারি কি? থাক না, কিছু প্রশ্নের উত্তর না মেলাই থাক। ভাবো তোমার এক গুণগ্রাহী এগুলো সংগ্রহ করেছে, খুব সযত্নে রেখে দিয়েছিল। না জিয়া, কিছু পাবার আশায় নয়, কখনো দেখা হবে এভাবে সেটাই তো জানতাম না। দেখা হলো, পরিচয় হলো, তাই জন্যই তো দিতে পারলাম। কিন্তু কাব্য, আমার ছাদে বসে থাকার ছবি, স্কুলে যাওয়ার ছবি তুমি কোথায় পেলে? মানে তুমি কি আমার বাড়ির পাশেই থাকো? থাক না এসব কেজো প্রশ্ন, তুমি বলো অপটু ফটোগ্রাফারের কাজ তোমার কেমন লাগলো? যদিও বাস্তবে তুমি আরো অনেক মিষ্টি, ক্যামেরাবন্দি করায় সেই মিষ্টতা একটু হলেও কমেছে বই কি। তুমি ভাবতেই পারছো না কাব্য, তুমি আজ আমায় কত কিছু ফিরিয়ে দিয়েছো। এগুলো শুধু ছবি নয়, এগুলো আমার কাছে এক একটা মুহূর্ত। ওই যে ছাদে বসে আছি আনমনে, ওই দিন কি হয়েছিল জানো? আমি আর অভিনয় করতে পারবো না এমন সিদ্ধান্ত নিয়েছিল মা, তাই ছাদে গিয়ে বসেছিলাম। অভিনয়, নাচ, এগুলো আবার শুরু করা যায় না জিয়া? মানে পর্দায় আমরা জিয়া দাশগুপ্তকে দেখতে পারি না আবার? যাই হোক, কাল দেখা হবে ইউনিভার্সিটিতে। কাব্য আর কথা না বাড়িয়ে স্মাইলি পাঠিয়ে অফ হয়ে গেল। জিয়া ছবিগুলো দেখেই যাচ্ছিল, খেয়াল করেনি কখন মণি এসে দাঁড়িয়েছে ওর পাশে। মণি বলল, দেখি দেখি, বাবা, এত আগেকার ছবি কে পাঠালো রে জিয়া? কাব্য, আমার ইউনিভার্সিটির বন্ধু। বন্ধু মানে আজই পরিচয় হলো। বুঝলাম, একে নিয়েই দ্বন্দ্বে আছিস, তাই তো? মানে বন্ধুত্বের তকমাটা দিবি কি দিবি না তাই নিয়ে ভাবছিস। তুমি যে কি করে আমার সব বুঝতে পারো কে জানে? তুমি কি মনের ভেতরটা দেখতে পাও নাকি গো মনি? সবার নয়, শুধু তোরটা দেখতে পাই, বুঝলি? এই যেমন তোর দোলাচলটা এখন কেটে গেছে, তুই কাব্যকে রীতিমতো বেস্ট ফ্রেন্ডের আসনে বসিয়ে ফেলেছিস। তবে বলতে দ্বিধা নেই, এই ছেলেটা কিন্তু তোর ব্লাইন্ড ফ্যান ছিল, বুঝলি? দেখ, তোর সেই অন্তরালে সিরিয়াল চলাকালীন টিভি স্ক্রিন থেকে ছবি তুলে কি সুন্দর এডিট করে দিয়েছে। এমন একজন ফ্যান তোর ছিল, এটাই তো আনন্দের। অবশ্য ছিল কি বলছি, এখনো আছে। জানো, ছেলেটা না কেমন একটা ক্যাবলা টাইপের। তা হোক না, তুই স্মার্ট বানিয়ে নিবি, কিন্তু এই ছেলেটি তোকে আর তোর কাজকে যত্ন করে। জিয়া কথা না বলে মনির কোলে মুখ লুকিয়ে বলল, ইউনিভার্সিটিতে না কেউ আমায় চিনতেই পারেনি, জানো তো? একমাত্র কাব্য আমার সম্মান বাঁচালো। জিয়া, তুই অভিনয় করতে চাস না, নাচও নয়, অথচ এটা চাইছিস যে তোকে সবাই চিনতে পারুক তোর আগের পরিচয়। কেন রে? কিসের থেকে পালিয়ে কিসের মধ্যে বাঁধতে চাইছিস নিজেকে? এতে কিন্তু তুই আরো কষ্ট পাবি। একটা চাইল্ড আর্টিস্টকে কেন লোকজন এতদিন মনে রাখবে বলতে পারিস? আর তাছাড়া মুখের বদলও ঘটেছে তোর বয়সের সঙ্গে সঙ্গে। অভিনয় আর নাচ কোনোটাই আমি আর পারবো না মনি, তাই করি না। শেষ মুভির সেটে আমায় পরিচালক বলেছিল, আমরা ভুল ভেবেছিলাম জিয়া, ভেবেছিলাম অভিনয়টা তুমি দারুণ রপ্ত করেছো, কিন্তু 3টে টেক নেবার পরও যখন নিজের ভুলটুকু সংশোধন করতে পারলে না, তখন বুঝলাম অভিনয় তোমার দ্বারা হবে না। সেদিন থেকে না আমিও জানলাম, জানো মনি, যে অভিনয় আমার জন্য নয়। বেশ, এসব কথা থাক, কিন্তু নাচ তো তোর দ্বারা ভালোই হতো, বল? তাহলে ওটা ছাড়লি কেন? আমার নাচ আর অভিনয় মায়ের আপত্তি ছিল, মা চলে গেল, তাই আর মন সায় দিল না। জিয়া, তোর মায়ের চলে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, তুই যে কেন আজও এভাবে ভাবিস আমি বুঝতে পারি না রে। জানো তো মনি, খুব ইচ্ছে করে মাঝে মাঝে সেই আগের মতো পায়ে ঘুঙুর বাঁধতে,
আবার মঞ্চ থেকে নামার পর দর্শকদের হাততালি শুনতেও ইচ্ছে করে, কিন্তু কিন্তু ভয় হয় জানো তো, যদি পাপিকেও হারিয়ে ফেলি। খালি মনিকে হারানোর ভয় করে না, তাই না রে জিয়া? তুমি আর কোথায় থাকলে আমার কাছে বলো তো? আমায় ছেড়ে তো চলেই গেলে মুম্বাই। তুমি থাকলে না হয় আরেকবার চেষ্টা করতাম। ডেকে দেখেছিস কখনো? তুই ডাকলে হয়তো ফিরে আসতাম। তাহলে কলকাতায় যে কদিন আছো আমার সঙ্গে এই বাড়িতেই থাকো না প্লিজ। এই কদিন দুজনে থাকি একসঙ্গে। সুস্মিতা ভাবছিল দূরে থেকে মাতৃত্ব পাবার লোভটা বুঝি কাটিয়ে উঠেছে ও, কিন্তু কোথায় কি? এই তো জিয়া ডাকতেই আবার লোভটা মাথা চাড়া দিয়ে উঠছে। ওদের কথার মাঝেই জিয়ার বাবা ঢুকলেন হন্তদন্ত হয়ে। আরে সুস্মিতা ম্যাডাম যে, এই দেখুন আপনার আদরের মেয়ের ইদানিং বড় মন খারাপ হচ্ছে। আমি একা আর সামলে উঠতে পারছি না। এদিকে ওর গোমরা মুখ দেখলে আমার মন খারাপ হয়, কাজে মন বসাতে পারি না। এসেছেন যখন থাকুন না, দাদার বাড়ি মনে করে। আচ্ছা বেশ, সে না হয় হবে। ইউনিভার্সিটিতে ঢুকে জিয়া দেখল কাব্য আসেনি। অদ্ভুত একটা ফাঁকা ফাঁকা লাগছিল ওর। এত কম পরিচিত মানুষের জন্য শূন্যতা অনুভব করেনি জিয়া কখন। মালবিকা পাশ থেকে বলল, কালকের র্যাগিংয়ের পর অনেকেই অ্যাবসেন্ট দেখেছিস জিয়া? অবশ্য এটাকে র্যাগিং বলে না, জাস্ট একটু লেগ পুলিং আর কি। তাতেও সব ভয় পেয়ে গেছে। এই যে প্রশ্রয়ের সুরে বললি না, জাস্ট লেগ পুলিং এর থেকেই তো র্যাগিং এর শুরু। বডি শেমিং করাকে আমরা জাস্ট মজা বলি। কত মানুষ যে সুইসাইড করে এই বডি শেমিং না নিতে পেরে। কার লেগ পুলিং করাতে তোর এত রাগ হয়েছে রে? কাব্যর? দেখ বস, কাব্য তোর যে লেভেলের ফ্যান তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে ওর মতো ভাবুক ছেলেদের এরকম একটু হবেই। ইনফ্যাক্ট কলেজেও হয়েছিল। তোরা একই কলেজে পড়তিস? হ্যাঁ, আমি কাব্যকে বহুদিন ধরেই চিনি। ওর অ্যালবামে একটি মেয়ের প্রচুর ছবি দেখেছিলাম। ও বলেছিল এ হচ্ছে একজন অভিনেত্রী। কোথায় অভিনয় করে জিজ্ঞাসা করাতে বলেছিল এখন আর করে না অভিনয়। তবে কাব্য নাকি তার মারাত্মক ফ্যান। একদিন একটা মেয়ে মজা করে ওর অ্যালবামটা লুকিয়ে রেখেছিল। তুই জাস্ট ভাবতে পারবি না ও কি ভীষণ রেগে গিয়েছিল। তারপর খোঁজাখুঁজির পর ভ্যাবলার মতো কাঁদতে শুরু করে দিয়েছিল। ক্লাস শুদ্ধ হেসে গড়াগড়ি। অমন ক্যাবলাকে লোকজন বুলি করবে এটাই তো স্বাভাবিক। কলেজে ও কারো সঙ্গে মিশতে পারতো না। চূড়ান্ত মুখচোরা টাইপ, বড় লোকের ছেলে আর কি। বন্ধু বান্ধবও নেই, অদ্ভুত জগতে বাস করে। এতদিনে জানলাম ওই চাইল্ড আর্টিস্ট তুই। জিয়ার চোখের সামনে কাব্যর অসহায় মুখটা ভেসে উঠল। বেচারা ততটা স্মার্ট নয়, তবে বলতে চায় অনেক কিছুই। ইন্ট্রোভার্ট মানুষদের এই এক সমস্যা, এরা মিশতে চেয়েও মিশতে পারে না। স্কুল লাইফ থেকে কেউ একজন ওকে এতটা গুরুত্ব দিয়ে চলেছে ভাবতেই অবাক লাগছিল জিয়ার। সেই কবেই অভিনয় ছেড়ে দিয়েছে, এমন কিছু বড় অভিনেত্রীও ছিল না কোনোদিন। তবুও কেউ একজন এভাবে নিজের মধ্যে আগলে রেখেছিল ওকে, ভাবতেই একটা শিহরণ অনুভূত হলো ওর সারা শরীরে। কিন্তু কাব্য আজ এলো না কেন? ওর যে অনেক কিছু জানার ছিল কাব্যর কাছ থেকে। কিভাবে কাব্য ওর এত এত ছবি কালেক্ট করলো এটাই তো জানা হয়নি। মোবাইলে কাব্যর মেসেজ ঢুকলো। আজ আর ক্লাসে কেউ আমায় নিয়ে হাসাহাসি করছে জিয়া। জিয়া বুঝল ছেলেটা বড্ড গুটিয়ে নিয়েছে নিজেকে গতকালের লেগ পুলিংয়ের কারণে। জিয়া লিখল, আর কেউ তোমার জন্য অপেক্ষা করছিল কিনা সেটা তো জানতে চাইলে না? আমার মতো অর্বাচীনের জন্য ইউনিভার্সিটির গাছগুলো অপেক্ষা করে না। আমি তো বললাম কেউ একজন করছিল। বেশ, তাহলে বিকেল 4টের সময় আমি গেটের কাছে যাচ্ছি, দেখব কে আমার জন্য অপেক্ষা করছিল। জিয়া আর কিছু লিখবে না ভেবেও লিখল, অপেক্ষারতকে সামনে পেলে কি বলবে? বলতেই তো পারি না আমি। সে যা ইচ্ছে বুঝে নিক, বরং ভুল অথবা ঠিক কিছু একটা ভেবে নিক আমায় নিয়ে। বারে, সে ভুল বুঝলে তোমার কষ্ট হবে না? ভুলই তো বোঝে সবাই আমায়, এ আর নতুন কি। জিয়া দেখল
অভিমান টনটনে ছেলেটা, তাই আর কথা বাড়ালো না, শুধু লিখল দেখা হচ্ছে। কাব্যর উত্তরটা না দেখেই অফ করে দিল। ইউনিভার্সিটির গেটের কাছে কেউ নেই। জিয়া এদিক ওদিক অনেক খুঁজেও কাউকে দেখতে না পেয়ে স্কুটি বের করতে উদ্যত হল। ঠিক কানের কাছে কেউ একজন বলল, ভাবতেই অবাক লাগছে, রূপলী পর্দার জিয়া দাশগুপ্ত আমায় খুঁজছে। দাও, চাবিটা দাও। কাব্যকে দেখেই একটু লজ্জা পেয়ে জিয়া বলল, খোঁজার কি আছে, মানে তুমি বলেছিলে আসছো তাই দেখছিলাম। বাই দ্য ওয়ে, আমি স্কুটি বের করতে পারি। ছাই পারো, বাড়ি থেকে তো তোমার বিজনদা বের করে দেয়, এমনকি রাস্তা অবধি এনেও দেয়। দাও, চাবি দাও। জিয়া চাবিটা দিয়ে বলল, তুমি এটাও জানো? তুমি তো রীতিমতো আমায় ভয় ধরিয়ে দিচ্ছ। এই, কে তুমি? হ্যাঁ, আমার পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগানোর মতো কোনো কাজ তো আমি করেছি বলে মনে হয় না। চলো, কফি খাবে? আমি খাওয়াবো। চল। কাব্য কি করে ওর এত খবর রাখে সেটা জানতেই হবে জিয়াকে, তাই ওর সঙ্গে গল্প করাটা ভীষণ দরকার। তাছাড়া ছেলেটা মোটেই হার্মফুল নয়, সেটা এই দুদিনেই বুঝে গেছে জিয়া। ক্যাফে একান্ততে বসে জিয়া প্রথমেই বলল, কাব্য, প্লিজ বলো না, তুমি আমার টেলিভিশনের বাইরেও কিভাবে চেনো? আগে অর্ডারটা দিই। আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ নই, নিশ্চিন্তে কফি খেতে পারো। না, আসলে মালবিকা বলছিল তুমি নাকি একটু ইন্ট্রোভার্ট, কথা বলতে অস্বস্তি হয় তোমার। আমি তো দেখছি তুমি বেশ কথা বলো। সে তো শুধু তোমার সঙ্গে, সেই ছোট থেকে প্র্যাকটিস করে করে, মানে জিয়া দাশগুপ্তের সম্মুখীন হলে কিভাবে কথা বলবো সেটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ অভ্যেস করতাম। তাই তাই একমাত্র তোমার সঙ্গেই সাবলীল। কিন্তু কেন? মানে তুমি যখন লুকিয়ে আমার ছবি তুলতে তখনই তো আমার সঙ্গে দেখা করতে পারতে। অত সাহস আমার কোনো কালই ছিল না জিয়া। নেহাত ইউনিভার্সিটিতে এসে তুমি আমার সঙ্গে প্রথম কথা বললে, তাই আমি এগোতে পারলাম। যখন তুমি নিজেকেও চিনতে পারতে না, নাচ অভিনয় তোমায় দিয়ে হবে কি হবে না এই নিয়ে কনফিউশনে ছিলে, তখন থেকে যখন তোমার মা বকাবকির পর তুমি ছাদে উঠে ওই সাদা চন্দ্রমল্লিকার সঙ্গে নিজের কষ্টগুলো ভাগাভাগি করে নিতে, সেই তখন থেকে। জানো জিয়া, আমিও খুব কষ্টে থাকতাম তখন। স্কুলে কোনো বন্ধু ছিল না আমার। আমি বেশি কথা বলতে পারি না, সেভাবে মিশতেও পারি না। সেই জন্যই কেউ বন্ধুত্ব করতে চাইতো না আমার সঙ্গে। আমার বাবা বরাবরই ভীষণ রকমের ব্যস্ত মানুষ, আর আমাদের অভিজাত পরিবারের দোহাইয়ে আমার মাও গৃহবন্দী থেকেছে সারাটা জীবন। একটু একটু ভয় ভয় থাকতো। আমার ঠাম্মা একটু রাশভারী, এটা করতে নেই ওটা করতে নেই, এর ভার নিতে নিতে মায়ের সঙ্গে সঙ্গে আমিও না কেমন একটা ভীতু টাইপ হয়ে গিয়েছিলাম। আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল মাসিমণির বাড়িতে। তুলিকা মাসি, প্রবোধ মেশো আর চন্দ্রা আমার বোন, এরাই আমার পরিবার। মন খারাপের দিনগুলো আমি এদের সঙ্গেই কাটিয়েছি। চন্দ্রা তোমার বোন? আমার তো 2 বছরের জুনিয়রও। আর প্রবোধ কাকু তোমার মেশো? হ্যাঁ, গরমের ছুটি পুজোর ছুটিতে তোমার বাড়ির পাশেই আমার আস্তানা ছিল। উত্তর কলকাতার ছেলে তো আমি, দক্ষিণ কলকাতায় এসে এখানের কালচারের সঙ্গে আরও মেলাতে পারতাম না। তাই তোমার ঘরের সামনের ওই জানলাটাই ছিল আমার পৃথিবী দেখার একমাত্র পথ। সেই পথেই তাকিয়ে থাকতাম নিঝুম দুপুরগুলোতে। তখনই খেয়াল করলাম নিজেকে নিয়ে ভীষণ পজেসিভ একটা মেয়ে পাশ করে আমার জানলার সামনে। অবসন্ন দুপুরগুলো না কর্মব্যস্ত হয়ে উঠল। ছুটির হোমওয়ার্ক সেরে মেতে উঠতাম নতুন কাজে। আমারই বয়সী একটা মেয়ে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করছে, কখনো পাড়ায় রবীন্দ্র জয়ন্তীতে নাচছে, আবার কখনো আকাশের সঙ্গে গল্প করছে।
বাবার থেকে জন্মদিনের গিফট পাওয়া ক্যামেরাটা কাজে লাগিয়ে ফেললাম। ফটোগ্রাফার হিসেবে আমারও হাতে খড়ি হলো ক্লাস 7-এ। লুকিয়ে লুকিয়ে ছবি তোলার মধ্যে না বেশ একটা রহস্য ছিল, জানো তো। এরই মধ্যে মাসিমণি দেখলাম ড্রয়িং রুমে বেশ জমিয়ে বসে বলল, টিভিতে অন্তরালে সিরিয়াল হবে। ওই তো পাশের বাড়ির জিয়া আছে মেন ক্যারেক্টারে। উমা, আমার জানলা দিয়ে দেখা মেয়েটা দেখি টিভির পর্দায়। প্রথমে তো ভীষণ রাগ হয়েছিল, মনে হয়েছিল তুমি বুঝি একলা আমি তোমায় আবিষ্কার করেছি কালবৈশাখীর বিকেলে। যখন দেখলাম রূপলি পর্দায় তুমি সকলের ড্রয়িং রুমে পৌঁছে গেছো, তখন না খুব রাগ হয়েছিল। 2 দিন আমি জানলাটাই খুলিনি। তারপর ছাদে উঠে দেখি মেয়েটা ঠোঁট ফুলিয়ে একলা কাঁদছে। খুব ইচ্ছে করেছিল যে ছুটে গিয়ে তোমার চোখের জল মুছিয়ে আসি, কিন্তু সেটা না পেরে নিজেই কেঁদে ফেলেছিলাম। জিয়া আলতো করে হাত রাখল কাব্যর হাতের ওপরে। কাব্য সরিয়ে নিল না নিজের হাতটা। একবার শুধু তাকিয়ে আবার বলতে শুরু করল, সেই থেকে আমার তোমায় চেনা জিয়া। সকলের অন্তরালে আমি তোমায় চিনেছি, ক্যামেরাবন্দি করেছি বারবার। চোখের সামনে দেখলাম তুমি অভিনয় ছেড়ে দিলে, নাচ ছেড়ে দিলে, নিজের অবাধ্য মনটাকে চাবুক আঘাত করে সামলে নিলে। কাকিমা মারা যাবার পর সেই উচ্ছল মেয়েটা আচমকাই পাল্টে গেল, কেমন যেন আনমনা। আমার খুব ইচ্ছে করত ছুটে গিয়ে বলি, নাচ কেন ছাড়লে, কেন বন্ধ করলে অভিনয়? গড গিফটেড ট্যালেন্টকে কেউ নষ্ট করে? কিন্তু ওই যে বলা হয়ে ওঠেনি কখনো। তারপর তো মেসমশাই চন্দ্রার পড়ার জন্য বাইরে চলে গেলেন। আমার কাছেই ছিল ওই বাড়ির চাবি। মাঝে মাঝে গিয়ে অন্যমনস্ক জিয়াকে দেখে এসেছি বই কি। তবে ইউনিভার্সিটিতে যে এসে দেখা হবে ভাবতেও পারিনি, তাও আবার একই স্ট্রিম। সত্যি করে একটা কথা বলবে? কাব্য ঠান্ডা কফিতে চুমুক দিয়ে বলল, ধুর, ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ অর্ডার করি। ভালোবাসো আমায়? কাব্য টেবিলের দিকে তাকিয়ে বলল, ইস, তোমারটা বুঝি ঠান্ডা হয়ে গেছে? ভালোবাসো আমায় নাকি শুধুই ফ্যান? কেন, ভালোবাসলে কি ফাঁসিতে চড়াবে আমায়? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় কাব্য। তুমি আসলে আমার একটা অভ্যেস। ভালোবাসি কিনা ভাবিনি কখনো, তবে এটুকু জানি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার ছবিগুলো একবার ঘেঁটে তবে আমি ঘুমোবো। মাসিমণির বাড়ি গেলে জানলা খুলে তীর্থের কাকের মতো অপেক্ষা করব তোমায় দেখার জন্য। আসলে এগুলো তো এতদিন একতরফা ছিল, প্রত্যাশাবিহীন একটা অলিখিত নিয়ম বলতে পারো। এর মধ্যে ভালোবাসার মতো কঠিন শব্দের আনাগোনা ঘটেছে কিনা সেটা তো জানা হয়নি জিয়া। এই যে তুমি আমায় ছুঁয়ে আছো, এটাও তো আমার কল্পনার বাইরে ছিল এতদিন। তাই ভালোবাসার স্পর্ধা হয়নি সেভাবে। শুধু একান্ত যাপনে তুমি ছিলে, আছো, আর থাকবেও। জানো কাব্য, কাল তোমায় দেখে আমি মনে মনে হেসেছিলাম। ভেবেছিলাম ছেলেটা বড় আনস্মার্ট। একদিনে নিশ্চয়ই তোমার ভাবনার পরিবর্তন ঘটেনি? ঘটেছে তো। আজকে ডিপার্টমেন্টটা যখন ফাঁকা ফাঁকা লাগছিল, তখন ফিল করলাম বন্ধুত্বের কেমিস্ট্রিটা একটু আলাদা। এখানে ওসব স্মার্ট বা আনস্মার্টের গুরুত্ব পায় না। কি গুরুত্ব পায় জানো? একটা অজানা ফিলিং। জিয়া, তুমি আবার নাচবে? বড় ভালো নাচতে তুমি। প্লিজ কন্টিনিউ করো। জিয়া একটু নিশ্চুপ থেকে বলল, বেশ, আবার শুরু করব, শুধু তোমার জন্য। গোটা ডিপার্টমেন্টে যখন সকলে বলছিল কে জিয়া সেনগুপ্ত, চিনি না, তখন একমাত্র তুমি আমায় মনে রেখেছ। এর জন্য একটা পুরস্কার তো তোমার প্রাপ্যই।
এই পুরস্কার আমি আমি মাথায় করে রাখলাম। এই চলো, আজ আমার বাড়িতে চলো। মনি আছে, আমার নাচের ম্যাম, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। এই জিয়া, না না, আমি কারোর সঙ্গে আলাপ করব না। রাগি রাগি কেউ নয়, মনি আমার ডিয়ার ফ্রেন্ড, চলো না। আরে তুমি ছাড়া আমি কারোর সামনে স্বচ্ছন্দ নই যে। আরে বাবা, আগে তুমি চলো তো। জিয়া যখন কাব্যকে নিয়ে ওদের ড্রয়িং রুমে পা দিল, তখন তিলোত্তমা নিজেকে সন্ধ্যার সাজে সাজাতে ব্যস্ত। জিয়াদের ব্যালকনির আলো জ্বলে উঠেছে। কাব্য একটু ইতস্তত করছিল দেখে জিয়া ফিসফিস করে বলল, চলো, আজ আমার জানালায় দাঁড়িয়ে দেখাবে কোন জানালা থেকে তুমি গোয়েন্দাগিরি করতে। জানলা দিয়ে তোমার ঘরের অর্ধেকটা দেখা যেত মাত্র, বাকি অর্ধেক আমি কল্পনা করতাম। আজ না হয় দেখে নেব তোমার জগতের সম্পূর্ণটা। মণি ফোনে কথা বলতে বলতেই এগিয়ে এসেছিল। থমকে দাঁড়িয়ে ফোনটা রেখে বলল, এ কে জিয়া? আমার একমাত্র বেঁচে থাকা ফ্যান কাব্য, আমার ডিপার্টমেন্টের। কাব্য মণিকে প্রণাম করতে যেতেই মণি বলল, থাক থাক, তোমার সারনেম কি? ম্যাম, সামন্ত। মণিকে প্রণাম করে সোফায় বসেই কাব্য বলল, ম্যাম, জিয়া আমায় কথা দিয়েছে ও কাল থেকে নাচ শুরু করবে। আপনি ওকে নিশ্চয়ই আবার আগের মতো গাইড করে দেবেন। মণি অন্য মনস্ক স্বরে বলল, আচ্ছা কাব্য, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাবা তো ইঞ্জিনিয়ার, বেশিরভাগ সময় এদিক ওদিক ট্রাভেল করতে হয়। দাদু ঠাম্মা মারা গেছেন, তো মা আর আমি আপাতত বাড়িতে। বাবা রিটায়ার করবেন খুব তাড়াতাড়ি। তোমার বাবার নাম কি? কাব্য মোবাইলে নিজের ফ্যামিলির ছবি খুঁজতে খুঁজতে বলল, দীপন সামন্ত। এই যে ম্যাম, আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। মণি কেমন একটা অস্থির হয়ে বলল, তুমিও নিশ্চয়ই নাচ খুব ভালোবাসো, তাই না? খুব। কিন্তু নিজের স্ত্রী মঞ্চে নাচবে, এটা ভাবলে আর ভালোবাসা থাকে নাচের প্রতি? হ্যাঁ, কেন থাকবে না? তোমার বাবার ফোন নাম্বারটা একটু দিও তো আমায়। কাব্যকে আর কথা বলার সুযোগ না দিয়ে মণি ঢুকে গেল ভিতরে। কাব্য হেসে বলল, তোমার মনি নাকি রাগী নয়? এটা তাহলে কি? জিয়ার নিজেরও একটু অবাক লেগেছে। মনি হঠাৎ এমন বলল কেন কে জানে। জিয়া নিজের ঘরের জানালা দিয়ে দেখছিল কাব্যর মেশোর বাড়ির জানালাটা। কাব্য নরম গলায় বলল, অভ্যেস আর ভালোবাসা কি সমার্থক জিয়া, নাকি অভ্যেস থেকেই ভালোবাসা হয়? আবার অনেক সময় ভালোবাসা থেকেও অভ্যেস হয়। হ্যালো, আমি সুস্মিতা বলছি। ওদিকে বেশ কিছুক্ষণ চুপচাপ, তারপর শান্ত গলায় দীপন বলল, বলো। হিসেব করছিলাম কত বছর পরে আমরা কথা বলতে চলেছি। সুস্মিতার গলাটা বোধহয় একটু কেঁপে উঠল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আসলে কাব্যর সঙ্গে আলাপ হলো। আমার এক সন্তানতুল্য ছাত্রীর সঙ্গে কাব্যর বেশ ঘনিষ্ঠতা হয়েছে দেখলাম। তা তোমার ছেলেও তো তোমার মতোই নাচ ভালোবাসে শুনলাম। এত বছরেও তোমার ক্ষত অবিকল একই আছে সুমি। সুস্মিতা দীপনের ডাককে প্রশ্রয় না দিয়ে বলল, দীপন, ভবিষ্যতে যদি কাব্য জিয়াকে বিয়ে করতে চায়, তাকেও কি নাচ ছেড়ে দিতে হবে? আসলে এটা জানবো বলেই আমি ফোনটা করলাম। যদি তাই হয়, তাহলে আমি আজই জিয়াকে বোঝাবো যে এই সম্পর্ক মাঝপথে হাত ছেড়ে দিতে জানে। এটাই বলবো ওকে। হাত ছেড়ে দিয়েছিলাম বলেই তো আজ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোরিওগ্রাফার হিসেবে নাম করতে পেরেছো। আমার মতো অপদার্থের হাত ধরে থাকলে কি আর এই জায়গায় পৌঁছতে পারতে সুমি? আমার খবর রাখো বুঝি? রাখি বই কি, তুমি বরং জানো না আমি কেমন রইলাম জীবনে। আমার ছেলেও তাহলে প্রেমে পড়লো। আর পৃথিবীটা এতটাই ছোট যে তোমার কন্যা সমা ছাত্রীর প্রেমেই পড়ল। তুমি যেটা জানতে ফোন করেছো সেটার উত্তর আমি দিচ্ছি সুমি। কাব্যের জীবনটাকে আমি আমার মতো শুধু মানিয়ে নেওয়ার ঘেরাটোপে ফেলে দেব না। চিন্তা নেই, কাব্যের ইচ্ছে মতোই চলবে ওদের ভবিষ্যৎ জীবন। কাব্য তো
হুবহু তোমার কলেজ বেলাকে মনে করায়। সেই মুখ, সেই লাজুক চাহনি। কাব্যর কাছে শুনলাম তোমরা নাকি এখন পুরনো বাড়িতে থাকো। এই চত্বরের বাড়িটা কবে বিক্রি করলে? বাবাই বিক্রি করে দিয়েছিল আমার বিয়ের পরপরই। কাব্যের মা রেবতীর জীবনটাও খাঁচায় বন্দি পাখির মতোই কেটেছে। মা আর বাবা বেঁচে থাকতে বেচারা ইচ্ছে মতো বাঁচতেই পারেনি। তা কাব্য কি তোমার মতো পারিবারিক ঐতিহ্য নিয়ে বেশি চিন্তিত? না, তার মা তাকে শিখিয়েছে এটাকে ঐতিহ্য বলে না, সংকীর্ণতা বলে। যাক, কেউ তো অন্তত এটা তোমায় বোঝাতে পেরেছে। কতদিন তোমাকে দেখিনি সুমি, কেমন আছো? ভালো। আসলে তোমার মুখের কথায় এবারেও বিশ্বাস করে আমি জিয়া আর কাব্যর বন্ধুত্বে কিন্তু বাধা হলাম না দীপ। প্লিজ এবারে অন্তত আমার সম্মানটুকু রেখো। ফোনটা কেটে দিয়েছে সুস্মিতা। পাশের ঘর থেকে কাব্য আর জিয়ার হাসির আওয়াজ আসছে। সুস্মিতা নটরাজের মূর্তির দিকে স্থির তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে যাচ্ছে নিজের কলেজ বেলার দিনগুলো। ভালো থাকুক জিয়া, ভালো থাকুক কাব্য। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অর্পিতা সরকারের লেখা অভ্যাসে তুমি। গল্পের কথক রাজীব, জিয়া অপরূপা, কাব্য আত্রেয়, সুস্মিতা দেবলীনা, দেবরূপ সোমক, জিয়ার মা নীলাঞ্জনা অরুণিমা, জিয়ার বাবা জয়দেব উজ্জ্বল, জিয়ার স্কুল টিচার মহুয়া ব্যানার্জি, জিয়ার ফ্যান্স ঝুমুর, সুপ্রীতি ও আম্রপালি, জিয়ার স্কুল সিনিয়র তমজিৎ, জিয়ার বান্ধবী মধুরিমা, অনিন্দিতা অভিপ্সা, জিয়ার ইউনিভার্সিটি সিনিয়র আম্রপালি, সন্দীপন ও দীপন সুদীপ্ত রায়, মালবিকা মহুল। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।